তো কারিগরি বিদ্যা এবং বিজ্ঞানের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পড়ানো হয়। তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে ডাইরেক্টলি পড়ানোর বা যোগাযোগের সুযোগ আমার হয় না। তো এই ধরনের সুযোগে যে ছেলে মেয়েগুলো ওরা ওখানে মডেল বানাচ্ছে, আমি দেখতে পাবো, ওদের সঙ্গে কথা বলতে পারবো, এই লোভ আমি সহজে সামলাতে পারি না। তো আমাদের ইনস্টিটিউটের মানে আমাদের যে প্রতিষ্ঠান সেটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট। তো আমাদের ভারত সরকারের একটা মানে মিনিস্ট্রি আছে, ইনোভেশন মিনিস্ট্রি বলে ওরা, মানে এমএইচআরডির আন্ডারে ইনোভেশনের জন্য আলাদা করে একটা ব্যবস্থা রয়েছে। তো আমাদের ইনস্টিটিউটেও ইনোভেশন কাউন্সিল বলে একটা কাউন্সিল আছে। তো আমাদের একটা অনেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে স্কুলগুলোতে গিয়ে আউটরিচ প্রোগ্রাম করা। তো আমাদের একটা টিম আছে, ফিজিক্সের টিচার আছেন, কেমিস্ট্রির আছেন এবং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। আমাদের একজন ছাত্র খুব মানে টিচার, বাচ্চা ছেলে, ও খুব ভালো ড্রোন বানায়। তো আমরা সেই সব জিনিস, রকেট কী করে বানানো হয়, এরোপ্লেন কী করে ওড়ে, সেই সব জিনিসপত্র নিয়ে আমরা স্কুলে যাই। আমার সেই সুযোগগুলো হয়। তো আমি আপনাদের বলবো যে এই ধরনের অনুষ্ঠান নিশ্চয়ই খুবই ভালো। এর সঙ্গে যদি আমাদের সঙ্গে কোলাবোরেট করতে চান আমাদের কিন্তু জানাতে পারেন, তাহলে আমরা আপনাদের যত ইনস্টিটিউটগুলো রয়েছে বা যে স্কুলগুলো রয়েছে সেখানে গিয়ে আমরা ছাত্রদের সঙ্গে এগুলো করে দেখাতে পারি। আমি বেশিক্ষণ এই মডেল এক্সিবিশন বা এর মধ্যে না খুব বেশি মানে কথা বেশি বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমি দেখতে চাই কি, তো তাও দু চার কথা আমি শেয়ার করতে চাই। আমার বাড়ি মেদিনীপুরেই, এখানেই আমার বাড়ি হচ্ছে লোহাদার গ্রাম আছে, লোহাদার ত্রিলোচনপুর, ওখানে আমার নিজের বাড়ি। এখন আমি শিবপুরে পড়াই। আমার না মানে পিএইচডি, যাদবপুরে পিএইচডি করার পর কিছুদিনের জন্য অভিজ্ঞতা হয়েছিল সুন্দরবনে স্কুলে পড়ানোর। তো সেটা মনে হয় আমার জীবনের সব থেকে বড় শিক্ষক হিসেবে যে ছাত্রদের সঙ্গে আমি যে যোগাযোগ করার সুযোগ পেয়েছিলাম, সেটা আমার সব থেকে বড় মানে রত্ন হিসেবে আমার হৃদয়ের মধ্যে রয়ে গেছে। আবার আমি কিছুদিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাফেলো ইউনিভার্সিটিতে দুটো সেমিস্টার পড়ানোর সুযোগ পেয়েছিলাম। তো এই দুটো জায়গাতে, দুটো এক্সট্রিম দুটো জায়গা, একটা জায়গায় তখন ইলেকট্রিসিটি পৌঁছয়নি, আর একটা জায়গায় হচ্ছে মানে কি বলবো, মানে প্রাচুর্যের একটা চূড়ান্ত জায়গা। তো এই দুটো জায়গা, দুটো এক্সট্রিম অভিজ্ঞতা হওয়ার থেকে আমি সিনথেসিস করে যে জিনিসটা বুঝতে পেরেছি যে ছাত্ররা আসলে সব জায়গাতেই এক, এবং লার্নিং, শেখা, এই জিনিসটা হতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে আনন্দ। মানে বেজার মুখে মাস্টারমশাই বলছেন শেখ, হ্যাঁ, ছড়ি নিয়ে, আর একজন শিখে যাচ্ছে, এ হয় না। শিখতে আনন্দ পেতে হয়। শেখার মধ্যে আপনাদের মধ্যে যারা বা ছাত্ররা যারা ক্লাস 11-12-এর কোনো ছাত্র আছো কি না আমি জানি না, তোমরা যখন মাধ্যমিকের ধরো অঙ্কের একটা অনুশীলনী, কটা অঙ্ক থাকে, 17টা, 21টা, 22টা একটা অনুশীলনী, সবগুলো অঙ্ক করতে হয়তো 2-4 দিন সময় লাগে এরকম। তারপর যখন তুমি সায়েন্স নিলে, সৌরিন্দের বই বা কেশব নাগের বই, এক একটা চ্যাপ্টারে 180টা অঙ্ক, তাই না? তো কী করে লোকে করবে? যে ছেলে 16 বছর বয়সে 17-18টা অঙ্ক করে, তার জাস্ট কয়েক মাস বাদেই তাকে ভেদ, মানে ওই মানে ইন্ডিসেস, ভেদ, এই যে চ্যাপ্টারগুলো ছিল, তার এক একটা চ্যাপ্টারের অঙ্কের সংখ্যায় প্রায় 200। কী করে করা সম্ভব সেটা? 24 ঘন্টা তো সময়, কি করে করা সম্ভব? যারা করতে পারেন তারা কি করে করেছেন? তারা ওই কাজটা করার মধ্যে আনন্দ পেয়েছেন বলেই করতে পারেন। একটা জিনিস যে মানে আমি সবাইকেই বলবো যে একটা দূরের লক্ষ্য থাকে, যে আমি বিজ্ঞানী হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি অধ্যাপক হব, সেটা তো দূরের লক্ষ্য। কিন্তু ওই লক্ষ্যটাই যদি আমার মাথায় সারাক্ষণ থাকে তাহলে কিন্তু আসল কাছে, ধরা যাক আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, এবার আমি ক্রিকেটার হতে চাই। ক্রিকেটার হলে কিন্তু প্রচুর নাম, পয়সা, অনেক কিছু আছে। তো আমি যদি ওইটার কথা সারাক্ষণ ভাবতে থাকি তাহলে সম্ভবত আমার পক্ষে কোনোদিনই ক্রিকেটার হওয়া সম্ভব হবে না। এবার মাথায় সারাক্ষণ ওই স্বপ্নটা থাকবে। আমাকে কি এনজয় করতে হবে? আমাকে এনজয় করতে হবে, যদি ব্যাটার হই তাহলে আমি যখন ব্যাটটা চালাবো, বলটা ঠিক ব্যাটের মাঝখানে প্রপারলি টাইমিং হলে যে শব্দটা হয়, টাক করে যে শব্দটা হয়, ওই শব্দটাকে আমার কানে, ওইটা আই হ্যাভ টু লং ফর দ্যাট, ওই শব্দটা শুনতে হবে। তারপরে একটা অঙ্ক কষে যে আনন্দ হয়, সেই আনন্দটা পেতে হবে। এই অঙ্কটার সলিউশন আমি জানতাম না, এবং মানে আমি ওই অঙ্ক কষে জয়েন্টে আমার র্যাঙ্ক হয়ে যাবে 37, আমি হচ্ছে আইআইটিতে পেয়ে যাব, আমার মেকানিক্যাল বা হোয়াটএভার কম্পিউটার সায়েন্স আমি পেয়ে যাব। ওটা তো বাই ডিফল্ট হবে। আমি যদি আনন্দ করি তাহলে র্যাঙ্ক আমার উপর শুধু নির্ভর করে না। আমি কেমন পরীক্ষা দিলাম
তার সঙ্গে বাকিরা কেমন পরীক্ষা দিল, সব মিলিয়ে এটা হয়। অথবা আমার পক্ষে অন্য কেমন, আমার র্যাঙ্ক কত হবে সেই নিয়ে ভেবে আমার লাভ নেই। আমাকে যেটা করতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটায় আনন্দ পাচ্ছি তো, সেই আনন্দটা পাওয়া একটা অভ্যেস। বাবা মাকে জিজ্ঞেস করো তোমরা, যখন, বা তোমরাও নিশ্চয়ই জানো, চা তো অনেকেই খায়, ধরো লাল চা খেয়ে কারো প্রথমে ভালো লাগে না, কষাটে একটা জিনিস, তাই না? কিন্তু যখন দেখবে কয়েকদিন কেউ খাচ্ছে, তখন দেখছে ওই চা, ওই লাল চার বদলে দুধ চা দিয়ে দিলে আর ভালো লাগছে না খেতে, তাই না? ডেভেলপমেন্ট অফ টেস্ট, আনন্দ পাওয়া। ওই 18 ঘন্টা ধরো তুমি পড়ছো, মা বলছেন, বাবা বলছেন আরে এবার ঘুমোতে যা, কিন্তু তুমি পড়ছো। কেন পড়ছো? তোমার কি মাথায় সারাক্ষণ আমাকে র্যাঙ্ক করতে হবে? তা না, এই পরের অঙ্কটা করে ঘুমোতে যাবো, এটা হচ্ছে না, এটা আটকে গেছে, আর টু সলভ ইট। এই জায়গাটা তোমার মাথার মধ্যে আনতে হবে যে আমাকে ভালো লাগাতে হবে জিনিসটাই। আমি অনেক সময় হয় কি, এই পড়াশোনার মধ্যে দেখবে আজকাল খবরের কাগজে খুব বেরোচ্ছে, IIT-তে আমাদের পাশেই এখানে ছেলেগুলো অকালে ঝরে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে দেখি যে ধরো আমাদের ইনস্টিটিউটে যেসব ভালো ভালো ছেলেরা জ্যাম, তারপর হচ্ছে তোমার JEE মেন, এগুলো দিয়ে আমাদের কাছে পড়তে আসে, মানে কল্পনা করতে পারবে না যে ধরনের ভুল করে তারা পরীক্ষা। আমি একটা এক্সাম্পল দিই, 5896 ডিভাইডেড বাই 589, এটা সমান কত লিখতে পারে একটা ছেলে যে IIT মেন, JEE মেন পেয়ে এসছে, হ্যাঁ, IIT মানে JEE মেন এক্সাম পাস করে এসছে। 5896 ডিভাইডেড বাই 589, ছেলে, 3টে ছেলে আমি দেখেছিলাম খাতা, একটা এক্সাম্পল দিচ্ছি, এসে 558899 কেটে দিয়েছে, ঠিক আছে? ওপরে 5896 আর নিচে 589, এগুলো কেটে দিয়েছে, দিয়ে শুধু 6 লিখেছে উত্তর। আমি না ভাবলাম যে ঠিক আছে, ভুল করেছে, ভুল তো হতেই পারে, কিন্তু এই ভুল কি করে একটি বাচ্চা ছেলে যে র্যাঙ্ক করে এসছে সে করতে পারে? কারণ কতখানি বিতৃষ্ণা তার হয়েছে, সে পড়াশোনা ভালোই বাসছে না, সে ওই যে অত খেটে একটা র্যাঙ্ক করে যেই ভর্তি হয়ে গেছে আমাদের ইনস্টিটিউটে, ভাবছে 4 বছর বাদে আমি তো চাকরি পেয়ে যাবো, এখান থেকে পাস করলে আমি চাকরি পেয়ে যাবো, আর আমার শিখতে হবে না। তারপরে সে সব ভুলেই গেছে। এই যে ডিমোটিভেশন, তার পেছনে একটা কারণ হচ্ছে সম্ভবত যে আমরা না ওই কম্পিট করতে করতে, হ্যাঁ, পেছনে আমার পেছনে একজন ছুটছে, এটা কম্পিটিশন নয়। লার্নিং ক্যানট বি কম্পিটিটিভ, ইট শুড বি কোলাবোরেটিভ। আমরা ছোটবেলায় একটা গল্প শুনতাম যে সেই খরগোশ আর হচ্ছে কচ্ছপের গল্প। তো সেই গল্পে এরকম বলা হতো যে খরগোশ সে খুব বুদ্ধিমান, মানে সে খুব ভালো দৌড়তে পারে ইন দ্যাট কনটেক্সট। তো সে দৌড়তে দৌড়তে একটা সময় খুব ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে সে ঘুমিয়ে পড়েছে, আর কচ্ছপ তাকে পেরিয়ে গেছে। তো তারপরে আরেকটা এর সঙ্গে একটা গল্প আমি শুনেছিলাম সুপর্ণানন্দ স্বামীর কাছে। আমি ব্রাডলিবার্ট হাই স্কুল পাঁশকুড়ায় পড়াশোনা করেছি, তো ওই সময় আমাদের 75 বছর মানে প্লাটিনাম জুবিলি ছিল, তো উনি এসে এই গল্পটা বলেছিলেন, আমি ওনার থেকে টুকলাম। সেটা হচ্ছে যে উনি এটা বলেছিলেন যে একটা পাখি, টিয়া পাখি বসেছিল, সেই টিয়া পাখি গিয়ে ঠিক কচ্ছপ যখন ক্রস করে যাচ্ছিল, সেই সময় টিয়া পাখি গিয়ে খরগোশকে বলে, ভাই বাবা তুমি ঘুমিয়ে পড়েছো, তো কচ্ছপ তো হয়ে যাবে। তখন সে তাড়াত করে লাফিয়ে উঠে ক্রস করে যায়। তো তাতে করে এটা হচ্ছে এই যে টিয়া পাখির রোলটা হচ্ছে তার অভিভাবক মাস্টারমশাই এদের রোল, যে সঠিক সময় জাগিয়ে দেওয়াটাও আমাদের কাজ। তো এরপরে আরও একটা গল্প আছে, সেই গল্পটা হচ্ছে যে তারপরে একটা কম্পিটিশান হলো, যে কম্পিটিশান আমার ফাঁকা মাঠ নয়, কম্পিটিশানটা হলো যে একটা জল আছে, একটা জায়গায় জল আছে, সেই জলটা পেরিয়ে মানে যে জায়গাটায় পৌঁছতে হবে তার মাঝখানে নদী আছে, সেই নদীটা পেরিয়ে যেতে হবে। এবার খরগোশ তো এপার পর্যন্ত গেল, অনেক আগে পৌঁছে গেছে, এবার কচ্ছপ গিয়ে সাঁতরে নদীকে চলে গেল, তো সে কাজ তো আর খরগোশ করতে পারছে না, তো তাতে কচ্ছপ জিতে গেল। আরেকটা লেভেল আছে, সেটা হচ্ছে যে ওরা ডিসাইড করলো যে কি হবে, আমি আগে পৌঁছে লাভটাই বা কি হলো, তার থেকে চলো দুজনে পৌঁছই, এক্সপ্লোর করি ওদিকে কি আছে। বলে এই পাতটা যেখানে ডাঙা, যেখানে জল নেই, সেই অংশটা খরগোশ কচ্ছপকে পিঠে নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেল, আর ওদিকটা যেখানে জল আছে সেখানে কচ্ছপ খরগোশকে পিঠে নিয়ে নদীটা পেরিয়ে গেল। দুজনে একসঙ্গে এক জায়গায়, দুজনেই একসঙ্গে পৌঁছে গিয়ে একসঙ্গে ওদিকটা এনজয় করতে পারলো। এটাকে বলে কোলাবোরেটিভ লার্নিং। আমার দেখো এই আমি আর বেশি সময় নেব না, 2-4টে কথা বলে শেষ করবো। আমি এই দেখছো এলাহাবাদে কিছুদিন আগে, এলাহাবাদ বলছি আমাদের এতে, হ্যাঁ গুজরাটে কদিন আগে প্লেন ভেঙে পড়লো না, 711, আহমেদাবাদে, আহমেদাবাদ।
সেদিন হায়দ্রাবাদে দেখলাম একটা বাস পুড়ে গেল, ট্রেনে তো যখন তখন, তো তার ফলে পাবলিক ট্রান্সপোর্টের যা অবস্থা খুব ভয় লাগে। হ্যাঁ, এটা একটু অজুহাতের মধ্যে দিলাম, আমার আসলে গাড়ি চালাতে খুব ভালো লাগে। তো আমি ড্রাইভ করে করে এদিক ওদিক চলে যাই, কাশ্মীর চলে, এদিকে কন্যাকুমারী, এদিকে গোয়া টোয়া সব। তো রিসেন্টলি আমি একটা এরকম এখান থেকে ঔরঙ্গাবাদ হয়ে গোয়া থেকে ঘুরে এসেছি। তো আমার এক গুরু ভাই, মানে পিএইচডি করেছি যে স্যারের কাছে, সেই গুরু ভাই আমাকে লিখেছে ফেসবুকে যে বিনাশ দা তোমার সঙ্গে কম্পিটিশন নামবো আমি এবার। আমি তাকে এইটুকুই বললাম যে বাবা সব কিছুতে কম্পিটিশন করে লাভ নেই, আমাদের চলো দুজনে একসঙ্গে বেড়াতে যাই, তোমার গাড়িও নাও আমার গাড়িও নেই, দুজনে মিলে একসঙ্গে বেড়াতে যাই, তাহলে একটু মানে আরও বেশি নিজেকে একটু সেফ লাগে। তো কম্পিটিশন দরকার আছে হয়তো, কিন্তু সেই কম্পিটিশনটা বন্ধুর মতো হওয়া উচিত। কোলাবোরেশন ইজ সামথিং যেটার থেকে আমরা অনেক বেশি বেশি শিখতে পারবো। আমি আজকে একটা এই 2025 সালটাকে বিশেষ সাল, সেই কথাটা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করব। বিশেষ কেন না, আজ থেকে ঠিক 100 বছর আগে 1925 সালে একটা মডার্ন থিওরি তৈরি হয়েছিল ফিজিক্সের, যার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আপনারা সবাই হয়তো নাম শুনেছেন কোয়ান্টাম মেকানিক্সের। কোয়ান্টাম মেকানিক্স পুরো যেভাবে আমরা পৃথিবীকে তার আগে দেখতাম, 1900 সালের আগে যেভাবে দেখতাম, 1900 সাল থেকে 1925 সালের মাঝখানে একটু হেজি এরিয়া ছিল। তারপর 1925 সালে যখন হাইজেনবার্গ তার মডার্ন থিওরি অফ কোয়ান্টাম মেকানিক্স দিলেন, বা তার 1 বছর বাদে শ্রোডিঞ্জারের ইকুয়েশন তৈরি হলো, তারপর থেকে জগৎটা কেমন তাই নিয়ে আমাদের ধারণায় আমূল বদলে গেছে। এই কী করে এটা বদলালো? এই বদলানোর পেছনে, যে কোনো সায়েন্টিফিক ডেভেলপমেন্টের পেছনে প্রধানত 3টে জিনিস কাজ করে। এক হচ্ছে যে এক্সিস্টিং যে রুল বা এক্সিস্টিং যে থিওরি, আর তার সঙ্গে কিছু নতুন এক্সপেরিমেন্টের পর তার কন্ট্রাডিকশন হয়। মানে ধরুন, আগে আমরা ভাবতাম যে এই যে লাইট, এটা একটা ওয়েভ, যেমনভাবে শব্দ যায়, হ্যাঁ, যেমনভাবে ঢেউ যায়, লাইট হচ্ছে সেরকম একটা জিনিস। আর ইলেকট্রন, প্রোটন, এগুলো হচ্ছে ফুটবল, হ্যাঁ, বা বিলিয়ার্ড বল, ক্যারম, এগুলো হচ্ছে পার্টিকেল। কিন্তু দেখা গেল যে লাইটকে যদি আমরা ওয়েভ ধরে নিয়ে কাজ করি, কিংবা ইলেকট্রনকে যদি আমরা একটা পার্টিকেল ধরে কাজ করি, তাহলে অনেক এক্সপেরিমেন্ট আমরা এক্সপ্লেনই করতে পারছি না। তারও কিছুদিন আগে 1905 সালে, 1925 সালে কিছুদিন আগে আইনস্টাইনের নাম সবাই শুনেছেন। তিনি তার থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিলেন, সেখানেও কিন্তু সেই কন্ট্রাডিকশনই ছিল। কি কন্ট্রাডিকশন না, আমরা জানি যে ধরুন একটা ট্রেন হাওড়া থেকে খড়গপুরের দিকে আসছে 70 কিলোমিটার/আওয়ার বেগে, উল্টো দিক থেকে আরেকটা ট্রেন ধরুন 50 কিলোমিটার/আওয়ার বেগে হাওড়ার দিকে যাচ্ছে। তাহলে যে ভদ্রলোক বসে আছেন খড়গপুরের ট্রেনে, তিনি দেখবেন কি যে উল্টো দিকের ট্রেনটা হচ্ছে 120 কিলোমিটার/আওয়ার, দুটো যোগ হয়ে গিয়ে মনে হবে যেন অনেক জোরে জোরে আসছেন। তো সেইটা যোগ করলে দেখা যায় কি হয়, যে ধরুন ওইখানে একটা লাইটের সোর্স আছে, আমি লাইটের সোর্সের দিকে ছুটে গেলাম, তাহলে লাইটের ভেলোসিটি আমার যদি ধরুন ভি হয়, আর লাইটের ভেলোসিটি হচ্ছে সি হয়, তাহলে সি প্লাস ভি হয়ে যাবে। কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে কখনোই লাইটের স্পিড সির থেকে বেশি হচ্ছে না, সে যত স্পিডেই আপনি দৌড়ুন না কেন। তো কী করে এক্সপ্লেন করা যাবে? এই যে কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশন কাটানোর জন্য একটা এক্সপেরিমেন্ট করা হলো। সেই এক্সপেরিমেন্টের রেজাল্টে দেখা গেলো যে না, লাইটের স্পিড কখনোই বাড়ে না। তখন নতুন থিওরি তৈরি হলো, সেই থিওরিটা দিলেন হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক একই রকমভাবে আমরা যখন দেখলাম যে একটা মানে ইলেকট্রনকে পার্টিকেল বা একটা লাইটকে যদি আমরা একটা ওয়েভ ধরে কাজ করি, তাহলে প্রচুর এক্সপেরিমেন্ট আমরা এক্সপ্লেন করতে পারছি না, প্রচুর রেজাল্টকে আমরা এক্সপ্লেন করতে পারছি না। তখন এবার এই অনেক অনেক বিজ্ঞানী ছিলেন, তার মধ্যে প্রধানত এই দুজনের নাম উল্লেখ করা উচিত। তার আগে অবশ্য ম্যাক্স প্ল্যাঙ্ক ছিলেন, এরা অনেকেই করেছেন। 1925 সালে উনি একদম অন্যভাবে ভাবতে শুরু করলেন যে অ্যাকচুয়ালি লাইট, যেটাকে আমরা ওয়েভ বলে ভাবি, সে কিন্তু পার্টিকেলের মতো ব্যবহার করে। মানে ধরুন একটা বল ছুঁড়লে যেরকম হয়, লাইটেরও যেন ওরকম বলের মতো ছোঁড়া যায়, তার মোমেন্টাম রয়েছে। মানে লাইট পার্টিকেল দিয়ে আরেকটা কোনো পার্টিকেলকে ধাক্কা মারলে দুটো বলের মধ্যে ধাক্কা লাগলে যেরকম হয়, প্রায় সেরকম ঘটনা ঘটে। আবার ইলেকট্রন, যা কিনা পার্টিকেল বলি আমরা জানি, হ্যাঁ, কোথাও একটা এসে ধাক্কা মেরে সরিয়ে দিতে পারে ইলেকট্রন, সেই ইলেকট্রন সেও লাইটের মতো ডিফ্র্যাক্টেড হয়ে তার একটা ওয়েভ নেচার সে দেখায়। এই যে কন্ট্রাডিকশন, সেইগুলোকে সলভ করা হলো। এবার আমি বলতে চাইছি যে যদি এই নতুন নতুন এক্সপেরিমেন্ট না হতো, কেউ যদি নতুন করে ভাবতে না শিখতো, তাহলে আজকে যে আপনারা সবাই শুনেছেন কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ইনফরমেশন, সেসব কিচ্ছু কিন্তু হতো না। এমনকি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। দেখুন,
ফাইনম্যানের নাম মনে হয় সবাই শুনেছেন। রিচার্ড ফাইনম্যান খুবই বিখ্যাত একজন বিজ্ঞানী, ফিজিসিস্ট, আমেরিকার মার্কিন বিজ্ঞানী। উনি এই কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপমেন্টের পরেও উনি বলেছিলেন যে আই ক্যান সেফলি সে দ্যাট নোবডি আন্ডারস্ট্যান্ডস কোয়ান্টাম মেকানিক্স। মানে ওটা করার জন্য, ওটা ওই অঙ্ক টঙ্কগুলো কষে ফেললে যে রেজাল্ট পাওয়া যায় সেই রেজাল্টটা মিলে যায় বটে, কিন্তু তো বোঝে না ওটা। আর আমি যে জায়গায় পড়াশোনা করেছি, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখান থেকে উর্বশী বলে একটি মেয়ে, উর্বশী সিনহা, ও আমার কয়েক বছরের জুনিয়র ছিল, এখন RRI-তে পড়ায়। ওর একটা টক শুনছিলাম, ও সেদিন বলছে যে ফেইনম্যান তো অনেক পুরনো মানুষ, তারপরে আরও প্রায় 50 বছর কেটে গেছে, উই ক্যান সেফলি সে উই আন্ডারস্ট্যান্ড আ লট অফ কোয়ান্টাম মেকানিক্স। এবং উনি সম্ভবত একটা মানে বেশ নেচারে ওনার পেপার পাবলিশ হয়েছে, উর্বশীর কথা বলছি। তার কারণ হচ্ছে যে যা কিছু চলছে, যা বইতে লেখা আছে, তাই যদি আমি হুবহু মেনে নিই তাহলে আর এগোবো কী করে, নতুন জিনিস হবে কি করে। আর তার যে ছোট থেকে এটা একটা কালচার, সেই কালচার তৈরি হওয়ার জায়গা হচ্ছে এই মডেল এক্সিবিশনগুলো। আমি আবার আপনাদের ধন্যবাদ জানাবো এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে আপনারা আরও নতুন নতুন যা খুশি যে নিজের হাতে করুক, নিজে এক্সপিরিয়েন্স করুক, দেখুক যে ফোর্স কাকে বলে, অ্যাক্সিলারেশন কাকে বলে, একটা জিনিস উঠছে, নামছে, যাচ্ছে, জ্বলছে, নিভছে, এই জিনিসগুলো নিজের দেখা উচিত। শুধুমাত্র নোট বই এটা ওটা বা ওই বিভিন্ন সব যে কোচিং সেন্টারগুলোর সঙ্গে MCQ টিক মারা, ও টিক মারলে আঙুলের জোর বাড়ে, এইটা হয় না, নিজে হাতে করতে হয়। সবাই ভালো থাকবেন এবং সবাইকে উইশ করব হ্যাপি লার্নিং। শেখার কোনো বিকল্প নেই। ধন্যবাদ।